দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আবারও ভয়াবহ রূপ নিচ্ছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 8 জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনের সর্বোচ্চ মৃত্যু। চলতি বছর মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 158 জনে। সমন্বিত উদ্যোগ ছাড়া মশাবাহিত এই রোগটিকে প্রতিরোধ করা কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এদিকে মশা নিধনে সরকারের দৃশ্যমান কোনো ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। দর্শক, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাতে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, ডেঙ্গু সংক্রমণ বাড়ার পাশাপাশি এবার আলাদা কিছু উপসর্গ দেখা যাচ্ছে, তো তা কতটা বিপজ্জনক আর এই অবস্থায় কি ধরনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা, বিস্তারিত জানাবেন। ফাহমিদা, আসলে আপনি যেমনটাই বলছিলেন, ভয়াবহ আকার কিন্তু ধারণ করছে ডেঙ্গু, এবং যেটা চিত্র কিন্তু আমরা হাসপাতালের এই ব্যাডগুলোতে দেখলে বুঝতে পারছি। সেটা হচ্ছে, আমি যেখানে আছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের যে পুরুষ যে বিভাগ রয়েছে, সেই বিভাগের আসলে প্রতিটি ব্যাডে একেবারে কানায় কানায় পূর্ণ রয়েছে, অর্থাৎ রোগীরা কিন্তু এখানে ভিড় করছেন এবং তাদের স্বজনরাও। এবং আমরা দেখতে পেয়েছি হাসপাতালের পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড এবং শিশু ওয়ার্ড, প্রতিটা ওয়ার্ডেই কিন্তু একেবারে কোনো সিট খালি নাই বললেই চলে, অর্থাৎ রোগীদের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়। অর্থাৎ এখানকার যারা চিকিৎসক বলছেন যে হারে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এবং রোগীরা আক্রান্ত হচ্ছে, সেই ক্ষেত্রে তারা হিমশিম খাচ্ছে। তবে তারা একটাই কথা বারবার বলছেন, যারা এখানে ভর্তি হচ্ছেন হাসপাতালগুলোতে, তাদেরকে সেবা দিয়ে সুস্থ করে তোলার জন্য যা যা করার প্রয়োজনীয় তা সব কিছু করছেন এবং যথেষ্ট পরিমাণ তারা সহযোগিতা করছেন। এখানকার রোগী যারা রয়েছেন তারাও আমাদের কেমনটাই জানিয়েছেন যে হাসপাতালগুলোতে রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে, এবং সেই ক্ষেত্রে রোগীর চাপ বৃদ্ধি পাওয়াতে কিছুটা চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। তারপরেও কিন্তু চিকিৎসা সেবা পাচ্ছে। কিন্তু তারা একটা কথা বারবার বলছেন যে চিকিৎসকরা কিন্তু একই কথা বলছেন যে শুধুমাত্র আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে এই রোগটা নির্মূল করার জন্য যথেষ্ট নয়। অর্থাৎ চিকিৎসকরা যত সেবা দিবে, তাদের যতটুকু সাধ্য আছে ততক্ষণ পর্যন্ত তারা সেবা দিবে, কিন্তু এই মশাবাহিত রোগটিকে নিধন করার জন্য যা যা ব্যবস্থা করা দরকার, সেটার জন্য সমন্বিত একটা উদ্যোগের প্রয়োজন। অর্থাৎ এই উদ্যোগটি যদি গ্রহণ করা না হয়, তাহলে এই রোগীর সংখ্যা কখনো কমানো যাবে না। তারা এমনটা আমাদেরকে বলছেন। তারা বলছেন যে আসলে সিটি কর্পোরেশন, সরকারের দায়িত্বশীল যারা বিভিন্ন উইংস রয়েছে, যে সংস্থাগুলো রয়েছে, তারা যদি একযোগে এই মশা নিধন করার জন্য এবং এই মশাবাহিত রোগটাকে দমন করার জন্য যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে এটা আসলে রোধ করা অনেকটাই দুর্বিষহ এবং এটা কষ্টসাধ্য বলে এমনটা আমাদেরকে জানিয়েছেন। তারা আরও বলছেন যে এই রোগ আক্রান্ত হওয়ার সাথে সাথে খুব দ্রুত সময়ের মধ্যে যারা হাসপাতালগুলোতে আসছেন, তারা কিন্তু অনেকটাই ভালোভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরতে যাচ্ছেন, কিন্তু যারা একটু দেরি করে হাসপাতালগুলোতে আসছে, তাদের কিন্তু সুস্থ হতে অনেকটা জটিল আকার ধারণ করছে বলে এমনটা আমাদেরকে জানিয়েছেন। ফাহমিদা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। এদিকে ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় হাসপাতালে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন। এদিকে রোগীর বাড়তি চাপ থাকায় আলাদা ইউনিট চালু করে সেবা দিচ্ছে কর্তৃপক্ষ। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 39 জন। এদের মধ্যে পুরুষ 30, নারী 8 আর শিশু 1 জন। গত 24 ঘন্টায় ভর্তি হন 20 জন। চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন 432 জন, মারা গেছেন 2 জন। এখানকার রোগীদের বেশিরভাগ ঢাকা, সাভার, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে বসবাস করেন। সেসব এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এই হাসপাতালে এসে ভর্তি হয়েছেন। আমি ঢাকা বাইপাইল সাভার গেছিলাম কোনো একটা চাকরির উদ্দেশ্যে, সেখানে গিয়ে আমি এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হই। আমি ছিলাম ঢাকা পল্টনে। 10 দিন আগে থেকে আমার শরীরে জ্বর, প্রচণ্ড ব্যথা। টেস্ট করানোর পরে আমার ডেঙ্গু পজিটিভ আসে আর কি। বড়ি খাওয়ার পরে গেল 3 দিন। 3 দিনের ভিতরে আমার শরীর মনে করলেন যে ভাঙ্গে তছনছ হয়ে গেছে, এরকম লাগছে আমার কাছে আর কি। হঠাৎ করে রোগীর চাপ বাড়লেও ডেঙ্গু রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানান হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত এই সেবিকা। সাধারণত জ্বর নিয়ে আসি,
জ্বর, তীব্র মাথা ব্যথা, অনেক রোগীর শরীরে র্যাশ থাকে। দেখা গেল এখন একটু কম, 24 ঘন্টায় দেখা গেছে রোগী একদম ওয়ার্ড ফিল আপ হয়ে যায়। এদিকে রোগীর চাপ বাড়লেও আলাদা ইউনিট চালু করায় সমস্যা হবে না বলে জানান হাসপাতালের পরিচালক। আর রোগীদের জন্য পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন মজুদ রয়েছে বলে জানান এই চিকিৎসক। ডেঙ্গি ওয়ার্ড আমরা চালু করেছি, এখানে আছে, এবং এখন যদি ডেঙ্গি রোগী আমাদের হাসপাতালে আসে তাহলে চিকিৎসা দেওয়ার কোনো প্রকারের অসুবিধা হবে না। হেলথ স্টাফ থেকে শুরু করে ডেঙ্গু চিকিৎসার জন্য যে প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন, সেগুলো আমাদের হসপিটালে মজুদ আছে। আমরা ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী রোগীদেরকে চিকিৎসা দিচ্ছি। ডেঙ্গু মোকাবেলায় সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। সৈয়দা সামিয়া তামান্না, RTV। দর্শক, ময়মনসিংহের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মোজাম্মেল খোকন। ডেঙ্গু পরিস্থিতির বর্তমান কি অবস্থা দেখছেন এবং নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ, জানাবেন। আপনি জানেন যে সারা দেশের মতো ময়মনসিংহেও কিন্তু আশঙ্কাজনক হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তো আমরা দেখেছি যে প্রতিদিন কিন্তু এখানে ডেঙ্গু রোগীদের কিন্তু এখানে ভর্তি হচ্ছেন। এদের মধ্যে কিন্তু শিশু রয়েছেন, পুরুষ রয়েছেন এবং নারী রয়েছেন। আমরা যদি বলি যে ময়মনসিংহ মেডিকেল কলেজে হসপিটালের যে ডেঙ্গু রোগীদের সংখ্যা, সেই তুলনায় কিন্তু আপনার এখানে কিন্তু চিকিৎসা কিন্তু অপ্রতুল বলছে অনেক যারা চিকিৎসা নিতে এসেছেন তারা বলছেন যে ডেঙ্গু রোগীদেরকে বিশেষ করে মানে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় কিন্তু তারা অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন। যদি আপনাকে বলি যে ময়মনসিংহ এই মেডিকেল কলেজ হাসপাতালের আশেপাশে কিছু আবর্জনা এবং ময়লার স্তূপ থেকেও কিন্তু এই মশাবাহিত রোগগুলো কিন্তু সৃষ্টি হচ্ছে। তো এছাড়াও কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে নির্বাহী কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই ডেঙ্গু বাহিত রোগের কারণে কিন্তু এই যে সৃষ্ট যে রোগগুলো, সেই রোগগুলো নির্মূলের জন্য তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছেন এবং তারা বিভিন্ন জায়গায় কিন্তু আপনার এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান তারা পরিচালনা করছেন, তারা এমনটি জানিয়েছেন। এছাড়া কিন্তু আমরা গত 24 ঘন্টায় যদি বলি যে 20 জন রোগী এখানে ডেঙ্গু রোগী এখানে ভর্তি হয়েছেন। এছাড়া সুস্থ হয়ে কিন্তু বাড়ি ফিরেছেন 23 জন। আমাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালের যিনি পরিচালক ব্রিগেডিয়ার ফেরদৌস আমাদেরকে জানিয়েছেন যে এখানে ডেঙ্গু রোগের জন্য পর্যাপ্ত পরিমাণ কিন্তু আসন ব্যবস্থা রয়েছে এবং তারা পাশাপাশি কিন্তু আলাদা ইউনিট গঠন করেছেন, তারা এমনটি বলছেন। এছাড়া আপনার সার্বিক বিষয়ে যদি বলি যে ময়মনসিংহের গত কয়েকদিনে যদি ডেঙ্গুর অবস্থা পর্যালোচনা করা যায় বলা যায়, সেই ক্ষেত্রে কিন্তু ডেঙ্গুর অবস্থা কিন্তু দিন দিন আশঙ্কাজনক বাড়ছে। সাধারণ মানুষ বলছে, এছাড়া যারা রোগীরা বলছেন তারা বলছেন যে এই ডেঙ্গু রোগে যদি নির্মূল করতে হয় তাহলে আশেপাশে যে ময়লা আবর্জনা এবং স্তূপগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করে কিন্তু এই ডেঙ্গু রোগের মশাবাহিত রোগগুলো কিন্তু নির্মূল করা সম্ভব। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর সহ আশেপাশে কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে তিস্তা নদীর পানি ভোর 6টায় কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট খুলে রাখা হয়েছে। ফলে দুধকুমার ও ধরলা নদীর পানি কিছুটা কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি হতে কিছু সময় লাগবে। দর্শক, উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছে সহকর্মী একরামুল হক সম্রাট। তিস্তা সহ অন্যান্য নদীর পানি কি পরিমাণ বেড়েছে এবং বন্যা পরিস্থিতির সার্বিক কি অবস্থা জানাবেন। হ্যাঁ জি ফাহমিদা, আপনি যেমনটি বলছেন যে কুড়িগ্রামের তিস্তা সহ ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে আমরা একটা জিনিস গত শনিবার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, কিন্তু আজকে সকালে যেটি পাওয়া গেছে যে পানি কমে বিপদসীমা মাত্র 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো একইভাবে ধরলা, ব্রহ্মপুত্র এবং দুধকুমার নদের পানিও কমেছে।
কিন্তু বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। আমি যেটি বলতে চাই, তিস্তা পাড়ের সহ রাজারহাট, উলিপুর এবং সিলমারি এসব এলাকার প্রায় 5,000-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এখানকার গ্রামীণ কাঁচা সড়ক, ফসল বিভিন্ন ধরনের পানিতে তলিয়ে গেছে। তো কৃষি বিভাগ যেটি জানিয়েছে, এ পর্যন্ত 431 হেক্টর জমির ফসল, রোপা আমন, মরিচ, সবজি, চীনাবাদাম, চরের এগুলো তলিয়ে গেছে। তবে পানি নেমে যাওয়ার সাথে সাথে এগুলো রোপা আমনের ক্ষতি না হলেও কিছু সবজি এবং মরিচের ক্ষতি হতে পারে বলে তারা জানিয়েছেন। এদিকে নদী ভাঙন শুরু হয়েছে আপনার একটি উলিপুর উপজেলার বুড়েবুড়ি ইউনিয়নের সুখের বাতি চর নামে একটি জায়গা আছে। সেখানে সুখের বাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নদী ভাঙনের মুখে পড়েছে, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। তবে পানি উন্নয়ন বোর্ড বালির বস্তা ফেলে, জিও ব্যাগ ফেলে তা ভাঙানোর চেষ্টা নিবারণ করছে। আর ত্রাণের বিষয়টি বলি, এ পর্যন্ত গতকাল পর্যন্ত 400 প্যাকেট শুকনো খাবার এবং 2 মেট্রিক টন চাল বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। এবং জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানিয়েছেন, তিনি বলেছেন যে পর্যাপ্ত ত্রাণ রয়েছে, আপাতত সমস্যা হবে না। ফাহমিদা, এই আর কি। জি, ধন্যবাদ। এদিকে অতিবৃষ্টি আর ভারতের ঢলে বারবার বন্যা আক্রান্ত হয় মৌলভীবাজার। এই জন্য দুদেশের মধ্যে প্রবাহিত ধলই নদীর বাঁধ ভেঙে যাওয়ায় অনেকাংশে দায়ী বলে মনে করেন স্থানীয়রা। কিন্তু বিএসএফ এর বাধার কারণে সংস্কার করা হচ্ছে না মোকাবিল সীমান্তের এই বাঁধ। ফলে উজানের ঢল নামলেই বন্যার আশঙ্কা থাকছে। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের রিপোর্ট, জানাচ্ছেন ইমরুল কায়েস। ধলই নদীর মোকাবিল অংশে তীব্র ভাঙনে বন্যা আক্রান্ত হয় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা। ভেসে যায় পুকুরের মাছ, আবাদি জমি ও রাস্তাঘাট। সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে। আর এবারের বন্যার জন্য ধলই নদীর মোকাবিল অংশের বাঁধের ভাঙনকে দায়ী করছেন স্থানীয়রা। বলছেন, বাঁধের 120 মিটার জায়গার বাঁধ উন্মুক্ত হয়ে নদীর তলদেশে মিশেছে। আবার বন্যা হলে আক্রান্ত হওয়ার শঙ্কায় স্থানীয়রা। ভারতের উজান থেকে পানি নামিয়া ওই যে রাস্তা বাঙ্গিয়া আপনার ওই যে ফিচারিটা, আরো ফিচারি আছে, অনেক ফিচারি আছে, গুলা ফিচারির সব মাছ বাড়িয়ে গেছে। আমরা যা উবাইছি বিডিআরও গেছে, অফারটা কি বেছে বাধা দিতে কইতে আপনারা গুল্লি করুন, আপনারা করুন ঘরনো কইয়া বিডিআরে মানছে না, যে বেসবে মানছে না, না মানার কারণে বেসবে লাল ফ্ল্যাগ আনিয়ে গাড়ছে গালি মারে। প্রায় 250 ফিট পুরাটা ভেঙে গেছে। তারপরে মোকাবিলের গ্রামের ভিতর দিয়ে অর্ধেক ধসে গেছে প্রায় 500 ফিট। এদিকে বাঁধ সংস্কারের জন্য চেষ্টা করা হলেও বিএসএফ এর বাধার অভিযোগ উঠেছে। পাবো বলছে, বাঁধ পুনর্নির্মাণের জায়গা নোম্যান্স ল্যান্ড হওয়ায় সংস্কার করা যাচ্ছে না। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, সেই বাঁধটি নোম্যান্স ল্যান্ডে পড়েছে এবং এই সাম্প্রতিক বন্যার কারণে এই বাঁধটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। আমরা জেআরসি এবং বিজিবির মাধ্যমে ভারতকে অনুরোধ করেছি তাদের অনুমতি দেওয়ার জন্য, যাতে এই নোম্যান্স ল্যান্ডে অবস্থিত বাঁধটি পূর্ণ সেকশনে মেরামত করা সম্ভব। বাঁধ সংস্কারে বিজিবি ও বিএসএফ এর ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা করে সমাধানের আশ্বাস এই কর্মকর্তার। অনেক পর্যায়ে আলোচনা হয়েছে, অতি দ্রুত মানবিক দিকে বিবেচনা করে বিএসএফ কর্তৃপক্ষ এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা ব্যাপারটা সমাধান করবেন। আমরা যত দ্রুত এই অনুমোদনটা পাবো তত দ্রুত আমরা কাজটা করতে পারবো। ইমরুল কায়েস, আরটিভি। ছাত্র জনতার বিপ্লবে অংশগ্রহণকারী পরিবারের মনোবল ভেঙে দিতে সর্বোচ্চ অপচেষ্টা চালায় শেখ হাসিনা প্রশাসনের পুলিশ। ডিবি হেফাজতে নির্মম নির্যাতনের আত্মচিৎকার ফোনে শোনানো হয় পরিবারকে। আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্তি পেলেও ভয়াবহ সেই নির্যাতনের স্মৃতি ভুলতে পারছেন না সানিয়াত। প্রচণ্ড যন্ত্রণা নিয়ে এখনও হাসপাতালে কাতরাচ্ছেন তিনি। মাদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। বুকে পাথর বেঁধে আদালতে গ্রেফতার সন্তানের পিঠ চাপড়ে দিয়ে আলোচনায় আসেন মমতাময়ী মা শামীমা আক্তার লাকি। রাজনৈতিক পরিবারের বড় হওয়ায় তার জানা পরের পথ কতটা নিষ্ঠুর হতে পারে। প্রিয় সন্তানের এমন দশা দেখে বুক ফেটে কান্না পেলেও ছেলে যাতে মনোবল না হারায়, তাই এমন সান্ত্বনা মমতাময়ী এই মায়ের। আমার ছেলের সামনে যদি এখন কান্নাকাটি করি বা কিছু বলি, আমার ছেলে তো মনোবল হারায় ফেলবে, নার্ভাস হয়ে যাবে সে। ছেলে গ্রেফতার জানতেন না তার মা। পরদিন জানতে পেরে অসুস্থ শরীর নিয়ে বিভিন্ন থানা ঘুরেও হদিস না পেয়ে মহা দুশ্চিন্তায় পড়ে যান তিনি। একদিন পর আদালতে ছেলেকে দেখতে পেয়ে স্বস্তি ফেরে মায়ের। ভাটারা থানা থেকে শুরু করে আপনার গুলশান, আপনার উত্তরা, মিরপুর, মানে থানার কোনো বাদ নেই। একটা যে আমার ছেলের সাথে দেখা করবো, এটা হলো কথা, ওকে আমি দেখবই। অসুস্থ মা হাসপাতালে ভর্তি, বাবা 2 শতাধিক মামলা নিয়ে ফেরারি।
ছোট ভাই ডাউন সিনড্রোমের রোগী। মধ্যরাতে ছোট ভাইয়ের আবদারে পেস্ট্রি কিনতে বের হয়ে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবির হাতে ধরা পড়েন সানিয়াত। আদালতে মায়ের পিঠ চাপড়ানো সাহস যোগায় তাকে। মুহূর্তের মধ্যে আমার সব ব্যথা বুথা সব ভুলে গেছি আমি, এবং সাহসটা নিয়ে কিন্তু আমি আরো 2-3 দিন কিন্তু রিমান্ড ফেস করছি এই সাহসের উপরে। কিন্তু এক ঝলক হাসির জন্য ধরেন, এবং আমি আমার মাকে সালাম দিতে যাচ্ছিলাম, তার সালামের তো আমার খেয়াল নাই যে আমার 2 হাতে হ্যান্ডকাপ করা, এই জন্য আমার হাতটা উঠে গেছিল আর কি। তো বললাম যে মা ভয় পেও না। আমাকে মা যখন বললো যে ভয় পেও না, নো টেনশন, আমি আল্লাহ ভরসা আম্মা। সামাজিক মাধ্যমে লড়াকু মায়ের এমন সাহসিকতা দেখে অনেক মাই তার সন্তানকে রাজপথে নামিয়ে দেন ফেসিবাদ পতনের আন্দোলনে। আর সেই ভিডিও কাল হয়ে দাঁড়ায় সানিয়াতের জন্য। রিমান্ডে তার উপর নেমে আসে অমানবিক নির্যাতন। কোন ভিডিও ভাই, এই ভিডিও তো জানতামও তো আমি না ওই সময় কোন ভিডিওর জন্য কি। পিছন থেকে একজন আপনার মা আপনাকে পিঠে করতেছে, বলতেছে, সাহস দিচ্ছে। এই ভিডিওটা ভাই এখন আমাদের জন্য একটা অনুপ্রেরণা। নির্যাতনের মাত্রা এত বেশি ছিল, তার চেয়ে মৃত্যু ভালো ছিল বলে মনে করেন সানিয়াত। তবে ছাত্র আন্দোলন শেষ অবধি সব শ্রেণীর মানুষের আন্দোলনে রূপ নিলেও এখন কেউ কেউ আন্দোলনের ফয়দা লুটার চেষ্টা করছে বলে আফসোস করেন তিনি। যেদিন ঝুলায় ওদিন আপনার বাঁধে, গামছা বাঁধে আর কি। আর ঝুলানো ছাড়া মারলে আপনার জমটুপি পরায় মারে আর কি। একজনকে 3 জন মারতে পারে, একজন কি ভাই 9 জন মারে। আমি জোর দাবি জানাই তাদের একটা স্বীকৃতির জন্য এটা দিতেই হবে। কে দেখবে, কাকে কে দেখে, দেখার তো একজন দায়িত্ব নিচ্ছেন। দায়িত্বটা কোথায়? আমাদেরকে জিজ্ঞেস করেন কে আহত হয়েছে, এলাকা ওয়াইজ জিজ্ঞেস করেন কে আহত হয়েছে, আমরা বলতে পারবো। আমরা জনগণের সাথে চলি। দীর্ঘ সময় শারীরিক এই সমস্যার সাথে লড়াই করতে হবে মেনে নিয়ে বলেন, যারা শহীদ হয়েছে তাদের স্মৃতি মনে রাখতে হবে রাষ্ট্রকে। কাউকে হিরো বানাতে গিয়ে যেন কাউকে উপেক্ষা না করা হয়, এমন আহ্বান 2024-এর নতুন বাংলাদেশ গড়ার এ যোদ্ধার। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। কোনো বিকল্প ব্যবস্থা না রেখে খোঁড়াখুড়ি চলছে রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক মহাখালীর আমতলীতে। আর ফুটপাত না থাকায় ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী, ব্যবসায়ী ও পথচারীরা। কাজের ধীরগতির জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে দায়ী করছে তারা। মাহিন আরাফাতের রিপোর্ট। রাজধানীর অন্যতম ব্যস্ত সড়কের একটি মহাখালী বিমানবন্দর সড়ক, পাশেই মহাখালী রেল ক্রসিং, সেই সঙ্গে গুলশান বনানী সহ বিভিন্ন এলাকার সংযোগ সড়ক হওয়ায় আশেপাশে বেশ জমজমাট এখানকার ব্যবসা প্রতিষ্ঠান। অথচ গুরুত্বপূর্ণ সড়কটির এক পাশ এখন বেহাল। কোনো বিকল্প ব্যবস্থা না রেখে ও নোটিশ ছাড়াই সড়কের এক পাশে চলছে খোঁড়াখুড়ি। আবার 1 সপ্তাহের বেশি সময় আগে শুরু হওয়া কাজও চলছে ঢিলে তালে। হঠাৎ করে একদিন সন্ধ্যার সময় বলতেছে আমার মালামাল সরে রাখতে, আমরা সরে রাখছি। বিগত 1 সপ্তাহ যাবত এভাবে ভাঙ্গাচুরার কারণে আমাদের কাজ কামও হইতেছে না, ব্যবসা বাণিজ্য সমস্যা। ব্যবসা বাণিজ্য আমার অবস্থা হয়েছে কাটতেছিল, আমরা গরিব মানুষ, আমরা খায়া বাঁচতে পারবো না। খামাখা এরা কাটতেছে এগুলা, যেদিকে পানি জমার কথা বৃষ্টি হলে ওইদিকে কিন্তু এরা কাজ করে নাই। এমন অব্যবস্থাপনায় সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। কারণ আমাদের ব্যবসা পুরাই বন্ধ হয়ে গেছে, বিশেষ করে আমাদের যে কোয়ালিটির ব্যবসা, ধরেন আপনার গ্লাস উঠানো নামানো পুরাই বন্ধ। আর এই অবস্থার জন্য কাস্টমার ঢোকেও না। দ্রুত কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, যেটা আমাদের যেহেতু আমরা তাড়াতাড়ি ব্যবসা বাণিজ্য করতে পারি। আর ফুটপাত না থাকায় ভোগান্তিতে পথচারীরা। ভালোভাবে যাওয়া যাচ্ছে না, তারপর বাসে ভালোভাবে উঠা যাচ্ছে না, এক জায়গায় তো দাঁড়াতে হবে, এখন তো রাস্তার মাঝখানে তো দাঁড়ানো যাচ্ছে না। তারপর যাদের একটুখানি এখান থেকে হালকা যে আসতে বেশি দূর না, অল্প একটু পথ যেতে হবে, তারাও সেজন্য যেতে পারতেছে না। এমন অব্যবস্থাপনার কোনো সদুত্তর নেই খোঁড়াখুড়ির কাজে নিয়োজিত কর্মীদের কাছে। দেখা মেলেনি ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কারো। দ্রুততম সময়ে সমস্যার সমাধান দেখতে চায় এলাকাবাসী সহ ব্যবসায়ীরা। মাহিন আরাফাত, RTV, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। হিজবুল্লাহ নেতা হাসান নসরুল্লাহ নিহতের পর পাল্টে যেতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের সমীকরণ। ইরান ইসরায়েলের হাতে হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া নিহতের 2 মাস পর বহুমাত্রিক জটিল আকার ধারণ করেছে বিশ্ব রাজনীতিতে।
ইসরায়েল এটিকে তাদের জন্য বিশাল বিজয় বলে দাবি করেছে। তবে পর্যবেক্ষকরা শঙ্কা করছেন ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষের মাত্রা বাড়বে। এদিকে হিজবুল্লাহর প্রধান নিহতের ঘটনায় পাকিস্তানে বিক্ষোভ হয়েছে। হাসান নসরুল্লাহর নিহতের প্রভাব জানাচ্ছেন ইমরুল হাসান। আড়ালে থেকেও প্রভাবশালী ছিলেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। দীর্ঘ ৩২ বছর যাবৎ হিজবুল্লাহর নেতা ছিলেন তিনি। ১৯৯২ সালে তিনি হিজবুল্লাহর মহাসচিব হন। তার পূর্বসূরি আব্বাস আল মুসাভি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছিলেন। সেপ্টেম্বরের শুরুতে লেবাননে নজিরবিহীন হামলায় হিজবুল্লাহ কমান্ডারদের পেজার ও অন্যান্য যোগাযোগ ডিভাইসগুলো বিস্ফোরণে অনেক নেতা মারা যান। বিশ্লেষকেরা বলছেন, সব মিলিয়ে এখন হিজবুল্লাহ একটি শূন্যতায় পড়েছে। ইসরায়েল এটিকে তাদের জন্য বিশাল বিজয় বলে দাবি করেছে। তবে পর্যবেক্ষকরা মনে করছেন ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষের ঘটনা আরও বাড়বে। সংশ্লিষ্টরা বলছেন, নাসরুল্লাহর মৃত্যুতে হিজবুল্লাহ সাময়িকভাবে ধাক্কা খেলেও দীর্ঘমেয়াদে থমকে যাবে না। বিশ্লেষকেরা মনে করেন সংগঠনটি দীর্ঘমেয়াদে তেমন বাজেভাবে প্রভাবিত হবে না, কারণ হিজবুল্লাহ একজন নেতার বদলে অন্য নেতার নেতৃত্বে পরিচালিত হতে অভ্যস্ত। তাদের বিশাল সামরিক অস্ত্রাগার ও শক্তি এখনও অটুট। এছাড়া অনেকে মনে করেন এত তর্জন গর্জনের পরেও ইসরায়েলের সামর্থ্য নেই হিজবুল্লাহকে সামরিকভাবে পরাস্ত করার। এদিকে সমালোচকেরা বলছেন, ইসরায়েল তাদের কথিত প্রতিরোধ নির্মূল এবং পরিস্থিতি শান্ত করার লক্ষ্য অর্জন করতে পারবে না। অতীতেও আক্রমণ যত তীব্র হয়েছে, প্রতিরোধও তত বেড়েছে। এবারও তেমনটি হতে চলেছে বলে মত তাদের। আর ইসরায়েলের আক্রমণ অব্যাহত রাখতে হলে মার্কিন গোলাবারুদ সরবরাহ অব্যাহত রাখতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘটনার পর নাসরুল্লাহ হত্যাকাণ্ডকে হিজবুল্লাহর হাতে শত শত মার্কিন হত্যার পাল্টা ন্যায় বিচার বলে উল্লেখ করেছেন। হামলার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেন। সেখানে তার প্রধান বার্তা ছিল, আমরা জয়ী হচ্ছি। ইসরায়েল হিজবুল্লাহর উপর এই ধ্বংসাত্মক হামলাকে বড় বিজয় বলে দাবি করছে। আর নতুন নতুন জটিলতার মধ্যে পড়েছে ইরান। ইতিমধ্যেই নিরাপত্তার স্বার্থে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু মধ্যপ্রাচ্যেই নয়, হিজবুল্লাহ নেতা নিহতের জেরে অস্থিরতা দেখা দিয়েছে এশিয়ার দেশ পাকিস্তানেও। সেখানে দিনভর বিক্ষোভ করেছে শত শত পাকিস্তানিরা। এখন দেখার বিষয়, নাসরুল্লাহর মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে কি আচর পড়ে। ইমরুল হাসান, RTV। বছর ঘুরে দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা। তাই তো শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত নেত্রকোনার প্রতিমা কারিগররা। দিন রাত পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করছে দেবী দুর্গাকে। তবে প্রতিমা তৈরির উপকরণের মূল্য বৃদ্ধি ও প্রতিমার দাম কম থাকায় লোকসানে কারিগররা। নেত্রকোনা থেকে এম মোখলেসুর রহমান খানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। শারদীয় দুর্গা উৎসব ঘিরে দেবী দুর্গাকে মনের মতো করে সাজাতে রং তুলির আচরে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এ চিত্র নেত্রকোনা জেলার বিভিন্ন পূজা মণ্ডপের। পূজা মণ্ডপ ও মন্দির সুসজ্জিত করার কাজ চলছে পুরোদমে। এর সঙ্গে শহর ও নিকটবর্তী বড় মণ্ডপগুলো দৃষ্টিনন্দন করতেও তোড়জোড় চলছে। তবে প্রতিমা তৈরির উপকরণের মূল্য বৃদ্ধি ও প্রতিমার দাম কম থাকায় লোকসানে কারিগররা। মাটির কাজ চলছে, মাটির কাজের পরে আবার ফিনিশিং কালার করবো। বেশি পুষে না, জিনিসপত্রের দাম বিশাল, দামের লগে মিলে না। তবু তো মানে আমাদের একটা বৎসরে একটা দুর্গাপূজার আনন্দ, এই হিসাবে আমরা এটা করতেছি। পূজা শুরু হবে, আমাদের কাজ অনেকটাই বাকি আছে, অল্প সময়ের মধ্যে আমরা শেষ করব। জেলা পূজা উদযাপন কমিটির তথ্য মতে এবছর জেলায় 10 উপজেলায় ও 5টি পৌরসভায় 468টি মণ্ডপ ও মন্দিরে পূজা উদযাপন হবে। প্রতি বছরের ন্যায় নেত্রকোনা জেলায় জাঁকজমকপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং নির্বিঘ্নেই আমরা সুসম্পন্ন করতে পারবো, এ আশাবাদ আমরা ব্যক্ত করছি। দুর্গা উৎসব নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কাজ করছে বলে জানায় এই কর্মকর্তা। আমরা আমাদের পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য সর্বাত্মক চেষ্টা করব। পাশাপাশি এবার আমাদের গোয়েন্দা নজরদারিটা একটু বৃদ্ধি করছি, কারণ আপনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের
যাতে কোনো ইনসিডেন্ট হলে পরে আমরা সরাসরি ব্যবস্থা নিতে পারি, তাৎক্ষণিক একটা ব্যবস্থা নিতে পারি। পূজারীদের ক্ষেত্রে আমার মেসেজ একটাই, এই ধর্ম উৎসব উদযাপন করেন, আমরা আমাদের দিক থেকে সর্বাত্মক চেষ্টা করব আপনাদের এটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে হবে এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। ইমরুল কায়েস, RTV। ফুটবল সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভুটানের থিম্পুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। আসরের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু করলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। লক্ষ্য এবার ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তোলার। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। মাত্র 1 মাসের ব্যবধানে আরও একটি ফাইনালের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ফুটবল, সুযোগ আরও একটি অধরা শিরোপা ঘরে তোলার। প্রতিপক্ষ সেই চিরচেনা ভারত। দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক টুর্নামেন্টের অনূর্ধ্ব 15, 16 ও সবশেষ 20-এর শিরোপা জিতলেও লাল সবুজের ঝুলিতে নেই অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের মুকুট। সবশেষ আসরে ভারতের কাছে সেমিফাইনালে হেরেই বিদায় নিতে হয়েছিল দলটিকে। এবার লক্ষ্য ভিন্ন কিছুর, যদিও যুবাদের আসরটা শুরু হয়েছিল ভারতের বিপক্ষে হার দিয়েই। সেই হার থেকেই শিক্ষা নিয়ে শিরোপায় নজর অধিনায়ক নুরুল হুদা ফয়সালের। বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে পাকিস্তানের বিপক্ষে 2 গোলে পিছিয়ে পড়েও জয় পাওয়াটা। ফার্স্ট ম্যাচ আমরা ইন্ডিয়ার সাথেই লস করে আমরা এই টুর্নামেন্টটা শুরু করছি, বাট আবার মালদ্বীপ আবার ছিলাম পাকিস্তানের সাথে আমরা, তো সেক্ষেত্রে ওখানে যে লার্নটা করেছি আমরা, সেটা আমার মনে হয় ফাইনালে আমাদের অনেক সহযোগিতা করবে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত দলটি টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি এগিয়েও আছে বলে মনে করেন কোচ সাইফুল বারী টিটু। তবে নিজের দলের উপরও তার বিশ্বাস আছে। ভারত কঠিন প্রতিপক্ষ হলেও শিরোপায় নজর বাংলাদেশের। আমি মনে করি আমাদের ছেলেদের সামর্থ্য আছে, আর ফাইনালের মতোই হওয়া উচিত। সবাই নিজেদের সেরাটা দিতে চাইবে, কোচরাও চাইবে প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ নিতে, শিরোপা জিততে। আমাদেরও একই লক্ষ্য, ট্রফি জেতা। আমরা জানি লক্ষ্য পূরণ কঠিন, বিশেষ করে ভারতের বিপক্ষে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে 1 মাসের ব্যবধানে আরও একটি শিরোপা আসতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে। ভক্তরাও এখন সেই অপেক্ষায়। রাফি আমিন, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।